অ্যাডভান্স অ্যাকাউন্টিং টু, চ্যাপ্টার হচ্ছে হোল্ডিং কোম্পানি। এর আগে আমরা হোল্ডিং কোম্পানির প্রথম ক্লাসটা করছিলাম। প্রথম ক্লাসে আমরা হোল্ডিং কোম্পানির নিয়মগুলো শিখছিলাম এবং 1 নাম্বার ম্যাথটা দেখছিলাম। আজকে আমরা 2 নাম্বার ম্যাথটা, পুরো A to Z 2 নাম্বার ম্যাথটা দেখবো। তো যে কোনো চ্যাপ্টারের একটা ম্যাথ ভালোভাবে করতে পারলেই দেখবেন ওই চ্যাপ্টারের 95% ম্যাথ সেম থাকবে। শুধুমাত্র একটা ম্যাথ ভালোভাবে পারার দরকার। একটা ম্যাথ পারলেই আমাদের সবগুলো ম্যাথই একই হবে। যে কোনো চ্যাপ্টারের প্রথম একটা ম্যাথ ভালোভাবে বুঝতে পারলে দেখবেন একই পাই। দেখেন প্রবলেম 2। প্রবলেম 2 আমাদের এই ম্যাথটা প্লাটিনাম দেওয়া আছে। প্লাটিনাম মানে এই ম্যাথটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার প্রিপেয়ার দ্য কনসোলিডেটেড স্টেটমেন্ট ব্যালেন্স শিট অ্যাজ এট 31st December 2014। Prepare the consolidated balance sheet after making the necessary adjustment। প্রয়োজনীয় সমন্বয় সাধনের পরে আমাদের একটা ব্যালেন্স শিট তৈরি করতে বলছে। এখানে দেওয়া আছে শেয়ার ক্যাপিটাল, টাকা 100 ইচ। প্রত্যেকটা শেয়ারের দাম হচ্ছে, শেয়ার ক্যাপিটালের প্রত্যেকটা শেয়ারের দাম হচ্ছে 100 টাকা করে। এভাবে এইচ লিমিটেডের টাকা আছে হচ্ছে 1 লক্ষ, এস লিমিটেডের টাকা আছে 70,000। তাহলে আমরা আগেই পড়ছিলাম হোল্ডিং কোম্পানিতে যত অঙ্ক করব সব অঙ্কে আমাদের এস এর যে ক্যাপিটাল থাকবে, এই এস লিমিটেডের ক্যাপিটালকে ভ্যানিশ করে শেয়ারে রূপান্তর করতে হবে। তারপরে এখান থেকে আমাদের কি বের করতে হবে, রেশিও বের করতে হবে। আমাদের প্রত্যেকটা ম্যাথের নিয়ম একই। হোল্ডিং কোম্পানির যত ম্যাথ করব আমরা প্রত্যেকটা ম্যাথে এস এর ক্যাপিটালকে ভ্যানিশ করে শেয়ারে রূপান্তর করব। তাহলে এস এর ক্যাপিটাল আমাদের দেওয়া আছে হচ্ছে 70,000। 70,000 ক্যাপিটাল দেওয়া আছে। আর প্রত্যেকটা শেয়ারের দাম দেওয়া আছে হচ্ছে আমাদের 100 টাকা। তাহলে আমরা শেয়ার বের করার জন্য কি করব, 70,000-কে 100 দ্বারা ভাগ করব। 70,000-কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে আমাদের বের হবে 7,000 শেয়ার। তারপরে কত শেয়ার পারচেজ করছে এটা আমরা পরে দেখবো। আপাতত আমরা শেয়ারটা নির্ণয় করলাম হচ্ছে 7,000 শেয়ার। টোটাল শেয়ার হলো আমাদের 7,000 শেয়ার। তাহলে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আমরা কার কার ক্যাপিটালকে শেয়ারে রূপান্তর করব, এস লিমিটেডের যে ক্যাপিটাল থাকবে এটাকে পার শেয়ার দ্বারা ভাগ করে আমরা শেয়ারে রূপান্তর করব। তাহলে তারপরে আছে রিজার্ভ ফান্ড, তারপরে 8% ডিবেঞ্চার, সানডি ক্রেডিটর অ্যাজ ডেট টু এইচ লিমিটেড, বিল পেবল, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এটা একটু আমরা খেয়াল করব। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট যদি আমাদের, এ দেখেন দুইটা দুই পাশে আছে, এইচ এর ঘরে আছে হচ্ছে আমাদের লায়াবিলিটিস পাশে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এইচ এর ঘরে লায়াবিলিটিস পাশে। এইচ এর ঘরে যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থাকবে এটা হচ্ছে আমাদের W7-এ যাবে। এইচ এর ঘরে প্রফিট এবং লস অ্যাকাউন্ট যেটা থাকবে এটা হচ্ছে W7-এ যাবে। আর এস এর ঘরে যেটা থাকবে এটা হচ্ছে আমাদের W2-তে আসবে। দেখেন এস এর ঘরে আমাদের লায়াবিলিটিস পাশে নাই। লায়াবিলিটিস পাশে নাই তার মানে আমাদের কোন পাশে খুঁজবো, যখন লায়াবিলিটিস পাশে এস এর ঘরে থাকবে না তখন আমরা অ্যাসেট পাশে খুঁজবো। দেখেন এই যে অ্যাসেট পাশে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আছে। অ্যাসেট পাশে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এস এর ঘরে আছে হচ্ছে 10,000 টাকা। তাহলে আমরা জানি যদি লায়াবিলিটিস পাশে থাকে তাহলে এটা হবে হলো প্রফিট। আর যদি অ্যাসেট পাশে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দেওয়া থাকে এটা কি হবে আমাদের, বলেন তো? লস। এটা আমাদের হবে হলো লস। তাহলে এই লসটা আমাদের W2-তে নিয়ে যাইতে হবে। এপাশে বিল্ডিং, প্ল্যান অ্যান্ড মেশিনারি, সানডি ডেটর, শেয়ার ইন এস লিমিটেড। শেয়ার ইন এস লিমিটেড, এস লিমিটেড যে শেয়ারটা সে ক্রয় করবে, এইচ লিমিটেড ক্রয় করবে, এটা হচ্ছে 55,000 টাকা দিয়ে শেয়ারটা ক্রয় করবে। তারপর ডেপ টু এস লিমিটেড প্রিপেইড রেন্ট, স্টক, ক্যাশ, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তো বললাম। দেখেন এখানে আমাদের সমন্বয়টা একটু ভালোভাবে খেয়াল করতে হবে। 1 নাম্বার সমন্বয় বলছে এইচ লিমিটেড। এই আমাদের কি 7,000 শেয়ার হয়েছে না 700 শেয়ার হবে, দুইটা শূন্য যদি কেটে 700 দিই স্যার। শেয়ারটা হবে কত, 700 না? যে জি স্যার। আমাদের এস এর ক্যাপিটাল ছিল হচ্ছে 70,000। এই 70,000-কে আমরা শেয়ারে রূপান্তর করব। প্রত্যেকটা শেয়ারের দাম হচ্ছে 100 টাকা। তাহলে 100 টাকা দুইটা শূন্য বাদ দিয়ে দিলে আমাদের শেয়ার এর রূপান্তর হবে হচ্ছে 700 শেয়ার।
এই 700 শেয়ারের মধ্যে আমাদের দেখতে হবে এইচ লিমিটেড কত শেয়ার ক্রয় করছে। দেখেন এই যে এখানে বলে দিছে, নাই আমাদের অ্যাসেট পাশে বলা থাকবে, না হলে সমন্বয়ে বলা থাকবে। এইচ লিমিটেড পারচেজ 500 শেয়ার অফ এস লিমিটেড 1 জানুয়ারি। এইচ লিমিটেড কত শেয়ার ক্রয় করছে? 500 শেয়ার ক্রয় করছে জানুয়ারির 1 তারিখে। তাহলে আমাদের টোটাল শেয়ার ছিল, এস এর টোটাল শেয়ার ছিল হচ্ছে কত বলেন তো? 700। এস এর টোটাল শেয়ার ছিল 700। সাতশো। তার ভিতর থেকে এইচ, এইচ হচ্ছে 500 শেয়ার ক্রয় করে নিয়ে যাবে। তাহলে এইচ যদি 500 শেয়ার ক্রয় করে, তাহলে এস এর কাছে আর কত থাকবে? 200। 200। তাহলে আমাদের নিয়ম কি? নিয়ম হচ্ছে যদি 50%-এর অধিক শেয়ার ক্রয় করে নেয় তাহলে হোল্ডিং কোম্পানি হবে। আমাদের টোটাল শেয়ার হচ্ছে 700, 50% তো 350, কিন্তু সে কিনা নিছে কত? 500। ফিফটি 500। পার্সেন্ট বা 50%-এর অধিক শেয়ার ক্রয় করলে এটাই হচ্ছে হোল্ডিং কোম্পানি। তাহলে হোল্ডিং কোম্পানি হওয়ার শর্ত আছে এখানে। তাহলে আমরা যখন 1 নাম্বার ওয়ার্কিংটা করব, তখন আমরা আহ, কি বের করব? টোটাল রেশিও। টোটাল নাম্বার অফ শেয়ার আগে বের করে নিব। টোটাল নাম্বার অফ শেয়ারটা কিভাবে বের করে নিব? যে আমাদের এস এর ক্যাপিটাল হচ্ছে, এস এর থেকে বের করবো, এস এর ক্যাপিটাল 70,000 ভাগ হচ্ছে 100। তাহলে এস এর ক্যাপিটালটা বের হলো, এস এর শেয়ার বের হলো, টোটাল নাম্বার অফ শেয়ার আমরা এভাবে বের করবো 700। তারপরে আমরা কি লিখবো? এইচ লিমিটেড ইস টু এস লিমিটেড। এইচ লিমিটেড কত শেয়ার কিনে নিল? 500। এস এর কাছে আর কত থাকলো? 200। তাহলে শূন্য শূন্য যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমার 1 নাম্বার ওয়ার্কিংটা হয়ে যাবে 5:2। টু। আচ্ছা, আমরা আমার সাথে সাথে আপনারা করবেন, দেখেন আগে বুঝে দিই। তারপরে আমাদের এখানে বলে সমন্বয় বলে দিছে, দেখেন ডেবিট ব্যালেন্স অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এস লিমিটেড টাকা 1600। ডেবিট ব্যালেন্স মানে হচ্ছে এটা কি আমাদের? ডেবিট ব্যালেন্স মানে কি? কি হবে এটা? ডেবিট ব্যালেন্স মানে হচ্ছে লস। যদি ক্রেডিট ব্যালেন্স থাকে তাহলে কি হবে বলেন তো? ক্রেডিট লাভ। থাকলে হবে প্রফিট, আর ডেবিট ব্যালেন্স থাকলে হবে লস। লস। দেখেন, ক্রেডিটর অফ এস লিমিটেড ইনক্লুড টাকা 2500। ক্রেডিটর অফ এস লিমিটেড পাওনাদার এস লিমিটেড এর মধ্যে যুক্ত আছে 2500 টাকা। আর পার্সেস ফ্রম দ্য এইচ লিমিটেড এট কত পার্সেন্ট? 25%। 25%, 25% অ্যাবভ কস্ট। অ্যাবভ কস্ট থাকলে আমরা কিভাবে এটা, নাম হচ্ছে এই যে স্টকের সাথে যেটা থাকবে এটা হচ্ছে আনরিয়ালাইজ প্রফিট। আনরিয়ালাইজ প্রফিটটা আমরা কিভাবে ধরবো বলেন তো? 2500 টাকা দেওয়া আছে, কার উপরে? কস্টের উপরে দেওয়া আছে। তাহলে আমরা এভাবে দিব 2500 গুণন হচ্ছে 25, 2500 গুণন 25, আর ভাগ হচ্ছে 125। যখন আমাদের কস্ট বলা থাকবে তখন এইভাবে ধরবো। আর এখানে যদি ওয়ান সেল বলে দেয়, ওয়ান সেল বলে দিলে আমরা সরাসরি পার্সেন্ট ধরবো। কিভাবে ধরলাম আমি তখন? 2500 গুণন হচ্ছে কত পার্সেন্ট? পঁচিশ 25। পার্সেন্ট সরাসরি কখন ধরবো? সরাসরি ওয়ান সেল, ওয়ান সেল বলা থাকলে সরাসরি পার্সেন্ট হবে। ওয়ান আর কস্ট, কস্ট বলা থাকলে কস্ট বলা থাকলে আমরা কিভাবে নিব? 2500 আছে, ধরেন আমাদের 20% আছে, বিনা বলতো 20% থাকলে কি করতে হবে? গুণন 20, ভাগ হচ্ছে কত? 120। একশো। 120। 2500 আমার 30% আছে, তাহলে কি করব? 2500 গুণন হচ্ছে 30, ভাগ হচ্ছে 100-এর সাথে 30 যোগ করব, একশো। জি স্যার। আজকে আছে 25%, তাহলে 2500 গুণন 25 ভাগ হলো 125। 125। তো এখানে আবার বলে দিছে, দেখো এস লিমিটেড দ্য স্টক, এস লিমিটেড ইনক্লুডিং হাফ অফ দিস গুড। এখানে আবার বলে দিল এটা যেটা বের হবে তার কতটুক নিতে হবে। এটা স্যার অর্ধেক। যে ক্যালকুলেশন করে যেটা বের হবে তার হাফ। স্যার অর্ধেক। আচ্ছা, তারপরে বিল পেয়েবল অফ এস লিমিটেড, এটা হচ্ছে ইন্টার কোম্পানি। আর ক্যাশ ইন ট্রানজিট আছে। আচ্ছা, আমরা প্রথমে 1 নাম্বার ওয়ার্কিংটা করি। 1 নাম্বার ওয়ার্কিংটা আপনারা লেখেন, ক্যালকুলেশন অফ হোল্ডিং শেয়ারিং রেশিও লেখেন। 1 নাম্বার ওয়ার্কিং, সবাই খাতা বের করেন এবং আমার সাথে করে নেন। করে নিলি তাহলে আপনার এই সময় একটু বেশি লাগুক, কিন্তু আমরা জি খাতায় স্যার। করে নিই, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে আমাদের, পরবর্তীতে যাতে আমাদের না করা লাগে। ঠিক আছে?
নাকি বুঝা দিব পরে করবেন? বলেন আপনারা যেভাবে না স্যার, বলে করেন। দেবো স্যার। তাহলে লেখেন এভাবে: ক্যালকুলেশন অফ হোল্ডিং শেয়ারিং রেশিও। প্রত্যেকটা অঙ্কের ফার্স্ট ওয়ার্কিং হচ্ছে এটা আমাদের, ক্যালকুলেশন অফ হোল্ডিং শেয়ারিং রেশিও। তাহলে এই যে এইটুক না লিখলেও আপনার চলবে, ক্যালকুলেশন অফ হোল্ডিং শেয়ারিং রেশিও। তাহলে হোল্ডিং শেয়ারিং রেশিও লিখে আমি তো জানি কার শেয়ারকে কনভার্ট করব, বলেন কার টোটাল নাম্বার অফ শেয়ার, কার শেয়ারকে কনভার্ট করব আমরা? এস এর শেয়ারকে, এস এস এর ক্যাপিটালকে। তাহলে এস এর ক্যাপিটালটা আমরা উপরে বসা দিব। এস 70,000। এর ক্যাপিটাল হচ্ছে আমাদের 70,000। আর প্রত্যেকটা শেয়ারের দাম হচ্ছে আমাদের 100 টাকা। 100 টাকা। তাহলে আমাদের 70,000, এটা যদি আমি বাদ দিই তাহলে আমাদের 700 শেয়ার হবে। এই যে আমরা এই প্রথম লাইন না লিখে এই লাইন আর এই লাইন লিখবো। ঠিক আছে? জি স্যার। অযথা সূত্র তো লেখার দরকার নাই। তাহলে আমাদের এইটুক কি আমরা লিখতে পারছি? জি স্যার। আচ্ছা, এইটুক দেখেন, প্রথম যদি না বোঝেন তাহলে আবার কোশ্চেন করবেন। তাহলে এই যে 700 শেয়ার বের করলাম, তারপরে আমাদের এই যে এখানে 1 নাম্বার সমন্বয় বলছিল এইচ লিমিটেড পারচেজ 500 শেয়ার। তাহলে আমরা টোটাল শেয়ার বের করলাম হচ্ছে 700। তার মধ্যে এইচ লিমিটেড নিয়ে গেল হচ্ছে 500 শেয়ার। তাহলে এস লিমিটেড এর কাছে শেয়ার অফ এস লিমিটেড 500, শেয়ার অফ এস লিমিটেড এস এর কাছে তাহলে কত থাকবে? টোটাল ছিল হচ্ছে 700। 200। এই 700-র ভিতরে 500 এইচ ক্রয় করে নিয়ে গেছে, তাহলে এর কাছে থাকবে 200। এই 200 লিখছি এখানে। তারপর আমি রেশিও দিছি, শেয়ারিং রেশিও। তাহলে কত? 500:200। তারপর শূন্য শূন্য বাদ দিয়ে দিছি, 5:2। 5:2। তাহলে আমি সরাসরি এইভাবেও লিখতে পারি, এইচ লিমিটেড, অত কিছু না লিখে এইভাবেও লিখতে পারি, এইচ লিমিটেড এস লিমিটেড। তাহলে এইচ লিমিটেডে আমি 500 শেয়ার দিলাম, এস লিমিটেডে আমি সরাসরি এখানে, আমি তো জানলামই যে 700 ছিল, 700-র মধ্যে 500 নিয়ে গেল তাহলে 200। তাহলে আমি এখানে সরাসরি বাদ দিয়ে এখানেই লেখা দিতে পারি 5:2। 1 নাম্বার ওয়ার্কিং বুঝি না এমন কেউ আছেন? বলেন। কথা বলতে হবে ভাই, যদি না বোঝেন আমি আবার আরো 5-7 বার বোঝাবো, সমস্যা নাই, আমার সমস্যা নাই, আপনাকে বলতে হবে। আচ্ছা, তারপরে আমরা কি করব? ওয়ার্কিং টু। ওয়ার্কিং টুটা কার মুখস্থ আছে বলেন? ওয়ার্কিং টু হচ্ছে এই যে এটা, লেখেন: ক্যালকুলেশন অফ কারেন্ট ইয়ার প্রফিট অবলিক, পাবলিক লস। কারেন্ট ইয়ার প্রফিট অবলিক লস। যেহেতু আজকের অঙ্কে আমাদের লস দেওয়া আছে, তাহলে আমরা লিখছি লস দিয়ে, যে কারেন্ট ইয়ার প্রফিট অবলিক লস সমান, আমরা এটা দিয়ে লিখবো, 10,000। সবসময় এটা দিয়ে লিখবো, ক্লোজিং প্রফিট ওপেনিং প্রফিট প্লাস ডিভিডেন্ড। লস থাক লাভ থাক আমরা এটাই লিখবো, ক্লোজিং প্রফিট মাইনাস ওপেনিং প্রফিট প্লাস ডিভিডেন্ড। লস থাকলেও যা লিখবো, লাভ থাকলেও তাই লিখবো, শুধু মান বসানোর সময় একটু ভিন্ন করে বসা দিলেই হবে। ঠিক আছে? বলেন, যদি লস থাকে তাহলে আমরা কি দিয়ে বসাবো? মাইনাস দিয়ে বসাবো। আর যদি লাভ থাকে তাহলে প্লাস দিয়ে বসাবো। সূত্রটা চেঞ্জ করলাম না, সূত্র যা আছে তাই লিখলাম, ক্লোজিং প্রফিট মাইনাস ওপেনিং প্রফিট প্লাস ডিভিডেন্ড। ক্লোজিং প্রফিট, তাহলে ক্লোজিং প্রফিট মানে হচ্ছে আমাদের এস এর ঘরে যে টাকা, এস এর ঘরে যে প্রফিটটা ছিল, এস এর ঘরে কি আমাদের প্রফিট ছিল? বলেন তো, দাই পাশে এস এর ঘরে প্রফিট ছিল আমাদের? এই না স্যার। বাই পাশে এস এর ঘরে প্রফিট আছে নাকি? আমাদের নাই। আছে। এস এর ঘরে কোন পাশে আছে? অ্যাসেট পাশে আছে। অ্যাসেট পাশে থাকার জন্য এটা হচ্ছে লস। আর এই যে এখানে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের কোন ব্যালেন্স দেওয়া আছে? ডেবিট ব্যালেন্স দেওয়া ছিল। ডেবিট ব্যালেন্স থাকলে এটাও লস। তাহলে আমরা কিভাবে লিখবো? দুইটাই আমাদের লস আছে, দুইটাই তাহলে কি দিয়ে লিখে দিব বলেন? প্লাস দ্বারা। প্লাস, লস থাকলে প্লাস দিয়ে লিখবো, মাইনাস। মাইনাস মাইনাস স্যার প্লাস করে দিব। আচ্ছা, পরে ওটা আগে পরে লিখবো এইভাবে, মাইনাস ক্লোজিং প্রফিট নাই, আছে লস, এই জন্য -10,000 লিখলাম, সূত্রের মাইনাস দিলাম। তারপরে ওপেনিং, ওপেনিংটাও আমাদের লস, এই জন্য ওপেনিং লসের জন্য এখানে আমরা মাইনাস দিলাম। দেওয়ার পরে প্লাস ডিভিডেন্ড, ডিভিডেন্ডটা নাই, 0 দিলাম। তাহলে আমাদের কি হবে? -10,000। তারপরে মাইনাস মাইনাসে প্লাস 16,000। তাহলে আমাদের হয়ে গেল 6,000।
এই যে 6,000, 6,000 কি বের হলো, পজিটিভ বের হলো না নেগেটিভ বের হলো? পজিটিভ। পজিটিভ। তাহলে এইটা হচ্ছে আমাদের কি হলো, কারেন্ট ইয়ার প্রফিট। আর যদি 6,000 নেগেটিভে আসতো, তাহলে এখানে আমি কি লিখে দিলাম, দাম কারেন্ট ইয়ার লস। লস। ক্যালকুলেশন করে যদি আমাদের নেগেটিভ আসতো তাহলে লস লিখে দিতাম। যেহেতু প্রফিট আইছে, তাহলে আমরা কি লিখে দিব, লাভ লিখে দিব। দেখেন 2 নাম্বার ওয়ার্কিং কি হয়েছে আপনাদের? জি স্যার। তারপরে আমরা এই যে বছরের প্রথম তারিখে ক্রয় করলে একটা নিয়ম শিখছিলাম। বছরের প্রথম তারিখে ক্রয় করলে কি হয় বলেন তো, মনে আছে? মনে আছে কি? এই যে এখানে দেখেন, যদি বছরের প্রথম তারিখে ক্রয় করে তাহলে কি হবে, এই যে বছরের প্রথম, বছরের শেষে ক্রয় করা হলে কারেন্ট ইয়ার প্রফিট বা লস সম্পূর্ণ কোথায় যাবে? এই বছরের শেষে ক্রয় করা হলে কারেন্ট ইয়ার প্রফিট বা লস কোথায় যাবে? ক্যাপিটাল প্রফিট মানে W3-তে যাবে বছরের শেষে ক্রয় করা হলে। আর বছরের প্রথমে ক্রয় ক্রয় করা হলে কোথায় যাবে? রেভিনিউ প্রফিট। রেভিনিউ প্রফিটে যাবে, অর্থাৎ W4-এ যাবে। আমাদের যে আজকে অঙ্কটা, এটা হচ্ছে বছরের প্রথম তারিখ ছিল না, জানুয়ারির 1 তারিখ ছিল। তাহলে জানুয়ারির 1 তারিখ থাকার জন্য আমাদের এই অঙ্কটা কি হবে বলেন? যেটা আমরা 6,000 টাকা বের করলাম, এই যে জানুয়ারি, দেখেন এই যে জানুয়ারি, 1 জানুয়ারি, এই যে এখানে 1 জানুয়ারি মানে বছরের প্রথম তারিখে হইলো। বছরের প্রথম তারিখে হওয়ার জন্য আমরা যে 2 নাম্বার ওয়ার্কিং এ কত 6,000 টাকা বের করলাম, এইটা আমাদের কয় নাম্বার ওয়ার্কিং এ যাবে? 4 নম্বর। 4 নাম্বার ওয়ার্কিং এ যাবে। তাহলে আমরা 2 নাম্বার ওয়ার্কিং পর্যন্ত সবাইকে তুলতে পারছি। জি জি স্যার। স্যার। আচ্ছা, তারপরে 3 নাম্বার ওয়ার্কিংটা লিখি। 3 নাম্বার ওয়ার্কিংটা লেখেন, ক্যালকুলেশন অফ ক্যাপিটাল প্রফিট। ক্যাপিটাল প্রফিট অবলিক লস লেখা দেন। ক্যালকুলেশন অফ ক্যাপিটাল প্রফিট অবলিক লস। এখানে আমাদের ওপেনিং প্রফিট দ্বারা শুরু হয়, কিন্তু ওপেনিং এ তো আমাদের কি আছে, 1 1 তারিখে আমাদের কি প্রফিট আছে না লস আছে? লস। লস। তাহলে আমাদের এইভাবে লিখবেন, ওপেনিং লস। ওপেনিং লস দেওয়া, ওপেনিং লস মানে হচ্ছে কোথায়, যে সমন্বয়ে যেটা দেওয়া আছে 1 1 তারিখে যেটা আমাদের দেওয়া আছে, এই যে এখানে দেখেন, ডেবিট ব্যালেন্স, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ডেবিট ব্যালেন্স অফ এস লিমিটেড টাকা হচ্ছে 16,000। এই 1 1 তারিখে যে 16,000 আছে, এটাই হচ্ছে আমাদের এখানে লিখবেন ওপেনিং লস 16,000। এর সাথে অ্যাড করবেন জেনারেল রিজার্ভ। জেনারেল রিজার্ভ অথবা রিজার্ভ ফান্ড, নাই জেনারেল রিজার্ভ থাকবে, নাই রিজার্ভ ফান্ড থাকবে, কার্ডটা অ্যাড করবেন দুইটাই না, কিন্তু শুধুমাত্র এস এর ঘরে এস যদি এর তা। থাকে তাহলে অ্যাড হবে, আর এস এর ঘরে না থাকলে অ্যাড হবে না। তাহলে এস এর ঘরে আমরা দেখি, এস এর ঘরে কত আমাদের আছে। এস এর ঘরে আমাদের শীটটা কি প্রিন্ট করা হয়েছে না হয় নাই? দেখেন এস এর ঘর জেনারেল রিজার্ভ বা রিজার্ভ ফান্ড, এই যে এস এর চার ঘর হাজার 4,000 টাকা। পিন করে যখন অঙ্কগুলো করাবো তখন সামনে রাখলে একটু আরো বোঝার সুবিধা হবে আপনাদের। তাহলে আমাদের 4,000 টাকা এস এর ঘরে আছে, তাহলে আমরা কি লিখলাম, দেখেন 4,000 টাকা লিখলাম। তাহলে তারপরে কারেন্টের প্রফিট তো আর এখানে আসবে না। তাহলে আমাদের কাজ শেষ। 16,000 থেকে 4,000 যদি বাদ দিই, 12,000 নেগেটিভ। তাহলে নেগেটিভ হওয়ার জন্য এটাকে আমরা লিখলাম হচ্ছে ক্যাপিটাল লস। আপনারা এ পর্যন্ত উঠান। তারপরে ক্যাপিটাল লস, এই যে 3 নাম্বার এবং 4 নাম্বার ওয়ার্কিং, এই দুইটা অনুপাত অনুসারে ভাগ করে দিতে হবে। তাহলে আমরা অনুপাত বের করছিলাম কত, 5:2 কত, টু। 5:2 ভাগ বের করছিলাম। তাহলে 3 নাম্বার এবং 4 নাম্বার ওয়ার্কিং অনুপাত অনুসারে ভাগ করতে হবে। তাহলে 3 নাম্বারে আমাদের যে মানটা বের হইলো, এই মানটা দিয়ে আমরা ভাগ করবো এভাবে, শেয়ার অফ এইচ লিমিটেড। তাহলে শেয়ার অফ এইচ লিমিটেড আমাদের বের হয়েছে 12,000। তাহলে এই 12,000 হচ্ছে এই দুইটা ভাগের মান, 12,000 হচ্ছে এই দুইটার যোগফল হলো কত, 7 ভাগের মান। তাহলে আমরা 7 ভাগের মান হচ্ছে কত, 12,000। 1 ভাগের মান তাহলে কত হবে, 12,000 ভাগ হচ্ছে কত বলেন, 12,000 ভাগ সাত না? সাত। তারপর আমার জি প্রায় স্যার। 5 ভাগের মান দরকার। তাহলে কি করবো, এই যে 12,000 ভাগ 7 গুণন 5। আবার 2 ভাগের মান দরকার, 12,000 ভাগ 7 গুণন 2। আমরা আমরা এইভাবে এই ওয়ার্কিংটা কমপ্লিট করলাম।
তাহলে এই ওয়ার্কিংটা বুঝতে পারেন নাই কেউ, যদি কারো সমস্যা থাকে তাহলে বলেন, আবার বলি তাহলে। কারো সমস্যা থাকলে বলবেন, খালি আমার সাথে সাথে পাস হয়ে গেলেও হবে না। আচ্ছা বুঝছি। এই নাজমুল ভাই, বুঝছেন আপনি? আর এই চ্যাপ্টারের সব ম্যাথ গুলার ভিডিও দেওয়া আছে, আপনারা ক্লাস করার আগে ভিডিওটা একবার দেখে নেবেন, তাহলে আরো কনসেপ্ট ক্লিয়ার হবে, এবং শীটটা পিন করে সামনে রাখবেন ক্লাস করার সময়। যেহেতু জি স্যার, তোলা হয়েছে। এই চ্যাপ্টারটা একটু হলেও আমাদের কি কঠিন, এই জন্য আমরা এই চ্যাপ্টারটা কিন্তু একবার ভিডিও দিয়েই রাখছি, তারপরে আবার রিপিট ক্লাস নিচ্ছি। তাহলে আপনি যদি ভিডিও দেখেন এবং আমার সাথে যদি ক্লাস করেন, তাহলে দেখবেন আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। যেটা যেটা সমস্যা ওইটা একটা পেন্সিল দিয়ে মার্ক করে রাখবেন, তাহলে ক্লাসে আমাকে কোশ্চেন করতে পারবেন, ভিডিও দেখে মার্ক করে রাখবেন। আর আচ্ছা স্যার, ভিডিও দিচ্ছেন 3টা, বাকিগুলো তো জান না। আচ্ছা, বাকিগুলা করাবো, সমস্যা নেই, যে তিনটা দিছি ভাই ওই তিনটা করলে চ্যাপ্টারের মেরুদণ্ড শেষ, ঘুরে ফিরে ওই তাই, একই তাই ঘুরে ফিরে। জি স্যার। আর মেন হচ্ছে আমাদের ওই যে 7টা ওয়ার্কিং এর যে রুল দিছি আমি, এই রুল যদি আপনি বারবার যদি এই রুল পড়ে থাকেন, দেখবেন ঘুরে ফিরে ওইগুলা আসবে, আর বাইরে তো এন্ট্রি নাই, ফিক্সড। আচ্ছা, তাহলে আমাদের 3 নাম্বার পর্যন্ত কি সবার ক্লিয়ার? না কারোর জি স্যার। সমস্যা থাকলে বলবেন, ভাই যে আমি বুঝি নাই, আমাকে একটু আবার বুঝান, আমি কিন্তু বোরিং হব না, বুঝাবো। কিন্তু আপনি যদি না বলেন ভাই, এটা আপনি ব্যর্থতা কিন্তু আপনি। আমি কিন্তু অনেকবার রিকোয়েস্ট করতেছি, বলেন বলেন, সমস্যা, আর কিন্তু বলবো না। দেখেন 4 নাম্বার, 4 নাম্বারে আমাদের ক্যালকুলেশন অফ রেভিনিউ প্রফিট। তাহলে এই যে এখানে আবার নোট করে রাখছি, এইটুক কিন্তু আমার পরীক্ষার সময় দরকার নাই, জাস্ট আপনাদের স্মরণের জন্য এইটুকু আমি লিখে রাখছি। ক্যালকুলেশন অফ রেভিনিউ প্রফিট, বছরের প্রথম তারিখে ক্রয় থাকায় কারেন্ট ইয়ার প্রফিট সম্পূর্ণ রেভিনিউ প্রফিটে নিয়ে আসা হলো। দেখেন এই যে কারেন্ট ইয়ার প্রফিট কত টাকা বের করে রাখছিলাম আমরা, ব্যাটার। 9,000। 6,000। এটা কতটুক সম্পূর্ণ রেভিনিউ প্রফিট নিয়ে আসবেন, এই যে রেভিনিউ প্রফিট ইকাল টু কারেন্ট ইয়ার প্রফিট। তাহলে কারেন্ট ইয়ার প্রফিট কত টাকা, 6,000 টাকা, তাহলে এই 6,000 এনে এখানে পয়সা দিবেন। দেওয়ার পর তারপরে এই 6,000 টাকাকে এখন অনুপাত অনুসারে ভাগ করে দিবেন। তাহলে কিভাবে ভাগ করবেন, এই যে শেয়ার অফ এইচ লিমিটেড, তাহলে আমাদের অনুপাত হচ্ছে 5:2। তাহলে এই 6,000 ভাগ হচ্ছে 7, তাহলে কি করব আমরা, 6,000 ভাগ হচ্ছে 7 যেমন আর পাঁচ গুণ হচ্ছে ডিভাইডেড 5, এটা এইচে বের হবে। আরেকটা বের করব, 6,000 ভাগ হচ্ছে 7 গুণন হচ্ছে 2। 2। এভাবে আমরা এটা কমপ্লিট করব। আপনারা এভাবে কমপ্লিট করেন এই পর্যন্ত। দেখেন এই ওয়ার্কিংটা কিন্তু একদমই সিম্পল। জি স্যার। হয়েছে? স্যার হয়েছে। মিম করতে পারছেন 4 নাম্বার? জি স্যার করছি। আচ্ছা, তো আগে বুঝেন তারপর তুলে নেবেন, সমস্যা নাই। জি স্যার। ওয়ার্কিং 5, ক্যালকুলেশন অফ মাইনরিটি ইন্টারেস্ট। মাইনরিটি মানে কে বলেন তো? মাইনরিটি মানে এইচ না এস, বলেন তো? মাইনরিটি মানে কি, সংখ্যা লঘু না সংখ্যা গুরু? এস। এই সংখ্যা লঘু না সংখ্যা গুরু বলেন? সংখ্যালঘু। সংখ্যা মাইনরিটি মানে হচ্ছে সংখ্যালঘু, তাহলে সংখ্যালঘু, এইচ তো হচ্ছে সংখ্যা গুরু, আর এস হচ্ছে সংখ্যালঘু। তাহলে মাইনরিটি মানে হচ্ছে এস, এস এর ইনফরমেশন এই 5 নাম্বার ওয়ার্কিং এ শুধু এস এর ইনফরমেশন আসবে। তাহলে এস এর ইনফরমেশন আসবে, এস এ হচ্ছে আমাদের দেখেন ফেস ভ্যালু অফ দা রিমেইনিং শেয়ার। এস এর নিকট শেয়ার ছিল কত টোটাল, বলেন তো? এস এর নিকট টোটাল শেয়ার ছিল কত? 700। 700। 700। তার মধ্যে থেকে এইচ কয় করে নিয়ে গেছে কত? 500। 500। 500। তাহলে এস এর কাছে আর শেয়ার আছে কত? 200। 200। একটা শেয়ারের দাম ছিল কত, ফেস ভ্যালু ছিল কত 100। টাকা? 100 টাকা। তাই এখানে লিখছি, দেখেন প্রত্যেকটা অঙ্কে এই কাজটাই করতে হবে। আমি বলার আগেই আপনার মাইনরিটি ইন্টারেস্ট এই কাজটা করে রাখলেন। ফেস ভ্যালু অফ, একটু মিনিট, ফেস ভ্যালু অফ রিমেইনিং শেয়ার। ফেস ভ্যালু অফ রিমেইনিং শেয়ার মানে টোটাল শেয়ার ছিল 700,
এখান থেকে 500 শেয়ার আমরা কি করব, বাদ দিব। 500 শেয়ার বাদ দিলে পরে আমাদের থাকলো 200 শেয়ার। প্রত্যেকটা শেয়ারের দাম হচ্ছে 100 টাকা। তাহলে আমরা এভাবে ফেস ভ্যালু অফ রিমেইনিং শেয়ারের ভ্যালুটা বের করে নিলাম, 20,000 টাকা। তারপরে ফেস ভ্যালু অফ রিমেইনিং শেয়ার দেওয়ার পরে আমাদের এই যে ডাব্লু কত থ্রিতে, ডাব্লু 3 এবং ডাব্লু 4, ডাব্লু 3 এবং ডাব্লু 4-এ যে আমরা ভাগ করছি কার অংশ, দেখেন ডাব্লু 3-তে এই যে এস এর অংশ পাইছে হলো এত টাকা, এটা হলো ডাব্লু 3। ডাব্লু 4-এ এস এর অংশ হলো এই যেটা। তাহলে ডাব্লু 3-তে আমাদের কি হয়েছিল, লস হয়েছিল না? বলেন ডাব্লু 3-তে আমাদের কি হয়েছে? হ্যাঁ, ডাব্লু 3-তে কি হয়েছে, লস হয়েছে না? জি স্যার, লঞ্চ হয়েছে। খাতা দেখেন আপনারা, আপনাদের খাতা কি বলে, ডাব্লু 3-তে কি লস না লাভ? লস। লস। তাহলে আমরা এই যে লিখবো শেয়ার অফ ক্যাপিটাল লস। তাহলে শেয়ার অফ ক্যাপিটাল লস, তাহলে আমরা কি করব, শেয়ার অফ ক্যাপিটাল লসটা বিয়োগ করব। কারটা, এস এর, তাই যে শেয়ার অফ ক্যাপিটাল লস এস লিমিটেড কোথায় থেকে নিয়ে আসলাম, ডাব্লু 3 থেকে। ডাব্লু 3-তে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল লস বের করা ছিল, এই জন্য এটা লসটা এখানে বিয়োগ করলাম। আর 4 নম্বরে আমাদের কি হয়েছে, প্রফিট হয়েছে, এই যে রেভিনিউ প্রফিট এস এর অংশ কত ভাগ করছে, এই যে 1714 টাকা। তাহলে প্রফিটটা আমরা অ্যাড করে দিলাম, শেয়ার অফ রেভিনিউ প্রফিট। যদি আমাদের এইটা 3 নম্বরেও যদি আমাদের প্রফিট হইতো, তাহলে আমরা কি করতাম, এটাও যোগ করতাম এটাও যোগ করতাম। 3-এও যদি প্রফিট হয় তাহলে আমরা লিখতাম কি, শেয়ার অফ ক্যাপিটাল প্রফিট এটাও যোগ করতাম, শেয়ার অফ রেভিনিউ প্রফিট এটাও যোগ করতাম। তারপরে তাহলে আমরা এখানে কাজ করব হচ্ছে কি, রিমেইনিং শেয়ারটার সাথে ডাব্লু 3 এবং ডাব্লু 4 শুধুমাত্র এস এর অংশ ক্যালকুলেশন করব, প্রফিট হলে যোগ করব, লস হলে বাদ দিব, দিয়া যেটা বের হবে এটা হচ্ছে আমাদের মাইনরিটি ইন্টারেস্ট। একদম সিম্পল কথা কিন্তু, যে ফেস ভ্যালু অফ রিমেইনিং শেয়ারটা বসাবো, বসানোর পর ডাব্লু 3 থেকে যদি প্রফিট হয় যোগ করব, লস হলে বিয়োগ করব। ডাব্লু 4-এও একই কথায়, প্রফিট হলে যোগ করব, লস হলে বিয়োগ করব, দিয়ে ক্যালকুলেশন করে যেটা হবে এটাই মাইনরিটি ইন্টারেস্ট। দেখেন তুলতে পারছেন কিনা, নাহলে তোলেন এখন। 5 নাম্বার ওয়ার্কিং, আর কারোর বোঝার সমস্যা হলে বলেন। একটা অঙ্কের ওয়ার্কিং আপনি যদি মুখস্থ না করেন, এই অঙ্ক এখন যদি আপনি হোল্ডিং কোম্পানি না করেন, এমবিএ তে আপনার এই চ্যাপ্টার দিতেই হবে। এমবিএ তে যারা অ্যাকাউন্টিং, সবাই তো অ্যাকাউন্টিং এখানে, এমবিএ ফাইনাল। তাহলে এমবিএ ফাইনালে যায় এই চ্যাপ্টার আপনাকে পড়তেই হবে তখন। অতএব এখন যদি আপনি ক্লিয়ার করে রাখেন, এখন যদি অ্যান্সার করে এখনো 10 নাম্বার পাবেন বা 14 নাম্বার পাবেন, এমবিএ তে যাও 14 নাম্বার পাবেন যদি ভালোভাবে করে রাখেন। আর যদি বলেন কঠিন হিসাবে ছেড়ে দেন, তাহলে এখনো আপনার ছুটে যাবে, এমবিএ তেও ছুটে যাবে। অতএব সময় আছে কিন্তু, আমরা ভালোভাবে, বেশি অঙ্ক কিন্তু করতে হবে না। এখান থেকে আমি কয়টা, 5টা থেকে 6টা ম্যাথ করব প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, 5টা 6টা 7টার বেশি কোনো চ্যাপ্টারে ম্যাথ দিব না। এই 5টা 6টা 7টা ম্যাথ যদি আপনি করে যান, অবশ্যই এখান থেকে এই নিয়মের মধ্যেই আপনি চলে আসবেন। একদম ঝরঝরা করে যেতে হবে। এখন আপনাদের ঘোরাফেরা বাদ দিয়ে বেশি বেশি করে ম্যাথ গুলা নিয়ে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আমাদের কি এই পর্যন্ত হইলো? 5 নাম্বার ওয়ার্কিং ক্লিয়ার হয়েছে সবার? হ্যালো? জি স্যার, হয়েছে। 6 নাম্বার, 6 নাম্বার আমাদের ক্যালকুলেশন অফ কস্ট অফ কন্ট্রোল। তাহলে কস্ট অফ কন্ট্রোল মানে হচ্ছে, দেখেন এইচ লিমিটেড কত শেয়ার ক্রয় করছিল, এই কস্ট অফ কন্ট্রোল দেখেন, মাইনরিটিটা হলো এস এর, 500। এইটা একটু খেয়াল করেন, মাইনরিটিটা হচ্ছে কার, এস এর। তাহলে মাইনরিটি এই যে ডাব্লু 5 এর মধ্যে এস এর ইনফরমেশন আসবে, ডাব্লু 6 এবং ডাব্লু 7 এই দুইটার ভিতরে এইচ এর ইনফরমেশন আসবে, এখানে আবার এস এর তা আসবে না। তাহলে আমাদের এই 6 নাম্বার হচ্ছে কস্ট অফ কন্ট্রোল। তাহলে কস্ট অফ কন্ট্রোলের প্রথমে লিখবেন ইনভেস্টমেন্ট কস্ট অফ পারচেজ শেয়ার। ইনভেস্টমেন্ট কস্ট অফ পারচেজ শেয়ার, এই যে এইচ লিমিটেড শেয়ার ক্রয় করছিল, কত শেয়ার ক্রয় করছে, 500। 500 শেয়ার ক্রয় করছে। এই 500 শেয়ারের ভ্যালু কত, 500 শেয়ারের দাম কত, এই কত টাকা দিয়ে ক্রয় করছে, এটা আপনাকে 500 ক্লিয়ার করতে হবে। গুণন 1000।
না, ওইটা না, এই দাম আমাদের কোশ্চেনের মধ্যে দেওয়া থাকবে, এই অ্যাসেট পাশে ভ্যালুটা দেওয়া থাকবে এক্সট্রা ভাবে। দেখেন আমি দেখাচ্ছি। অ্যাসেট পাশে আমাদের এই ভ্যালুটা দেওয়া থাকবে 500 শেয়ার, এই যে এখানে বলা থাকবে ইনভেস্টমেন্ট কস্ট। দেখেন এই যে শেয়ার ইন এইস লিমিটেড, শেয়ার ইন এইস লিমিটেড, এই যে অ্যাসেট সাইটে দেওয়া থাকবে এটা, শেয়ার ইন এইস লিমিটেড। এইস লিমিটেড থেকে আমি শেয়ারটা নিছি, এই শেয়ারটার ভ্যালু হচ্ছে, আমি 55,000 টাকা। আমি কিনছি হচ্ছে 55,000 টাকা। আর আর ফেস ভ্যালু ছিল হচ্ছে কত, 500 শেয়ারের ফেস ভ্যালু ছিল হচ্ছে 100 টাকা, 50,000। 50,000 টাকা ছিল। 100 তাহলে 50,000। 50,000 ছিল, কিন্তু সে 50 বিক্রি করার সময় কি কিছু লাভ ধরে বিক্রি করে দিছে, এই যে 55,000 টাকা বিক্রি করছে। তাহলে এইটাই হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট Investment। কস্ট। তাহলে ইনভেস্টমেন্ট কস্ট আমরা আগে বসাবো। তাহলে ইনভেস্টমেন্ট কস্ট হলো আমাদের কত, 55,000 বসাইলাম। বসানোর পর এর থেকে কি করব, ফেস ভ্যালুটা বাদ দিয়ে দিব। যেই 500 শেয়ার দিয়ে 55,000 টাকাতে কিনলাম, এখন 500 শেয়ারের ফেস ভ্যালু কত, এই যে ফেস ভ্যালু অফ পার্সেস শেয়ার। তাহলে ফেস ভ্যালু অফ পার্সেস শেয়ার 500 গুণন 100, এই যে 50,000 বিয়োগ করলাম। বিয়োগ করার পর আমাদের এখানে দুইটাই আসবে না, এখানে ইনভেস্টমেন্ট কস্টে হচ্ছে আমাদের একটা আসবে W3। তাহলে ইনভেস্টমেন্ট কস্টে আমাদের W4 এর কোনো কাজ নাই। ইনভেস্টমেন্ট কস্টে আমাদের কি কাজ করতে হবে তাহলে, ইনভেস্টমেন্ট কস্টে হচ্ছে আমরা প্রথমে ইনভেস্টমেন্ট কস্ট অফ পার্সেস শেয়ার, শেয়ারটা কত টাকা দিয়ে ক্রয় করলাম এটা বসাবো। তারপরে এই শেয়ারটার ফেস ভ্যালুটা বাদ দেবো, দিয়া W3 5,000 টাকা। থেকে W3টা নিয়ে আসবো। W3 থেকে কার অংশ নিয়ে আসবো, কার অংশ বলেন, এইস এর অংশ। এইস এর অংশ। এইখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে এই ওয়ার্কিংটা হচ্ছে একটু ভালোভাবে খেয়াল রাখেন। এটা হচ্ছে আমাদের কিসের ওয়ার্কিং, কস্টের ওয়ার্কিং। কস্ট মানে হচ্ছে কি ব্যয়, এটা হচ্ছে কস্টের ওয়ার্কিং ব্যয়। এই ব্যয় যদি আমাদের লস হয়, 3 নম্বর ওয়ার্কিং লস হলে যোগ হবে। আর যদি প্রফিট হয়, কারণ ব্যয় লসটাও একটা ব্যয়, ব্যয়ের সাথে ব্যয়টা কি হবে, যোগ হবে। আর প্রফিট হলে বাদ যাবে। তাহলে 3 নম্বর ওয়ার্কিং আমরা লস হয়েছিল আমাদের খাতায়, দেখ 3 নম্বর ওয়ার্কিং কি কারেন্ট ক্যাপিটাল লস হয়েছিল না। জি স্যার, ক্যাপিটাল লস হয়েছে 8,571 টাকা। এই জন্য আমরা কি করলাম, এই যে যেহেতু কস্ট অফ কন্ট্রোল হলো ব্যয়, আর এই লসটাও হচ্ছে আমাদের একটা ব্যয়, তাহলে এই লসটা এই জন্য এখানে কি হবে, যোগ হবে। এই যে অ্যাড শেয়ার অফ ক্যাপিটাল লস, এইচ লিমিটেড W3, W3তে এই টাকাটা নিয়ে আসবা। নিয়ে আসার পর ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে এখন পজিটিভ হলো না নেগেটিভ হলো। দেখেন এই যে এখানে লিখে দিছি ফলাফল নেগেটিভ হলে লিখতে হবে ক্যাপিটাল রিজার্ভ। ফলাফল যদি এই যে এটা ক্যালকুলেশন করার পর ফলাফল যদি নেগেটিভ হয়, নেগেটিভ হলে হবে ক্যাপিটাল রিজার্ভ। ফলাফল যদি পজিটিভ হয় তাহলে গুডউইল। তাহলে আজকের ফলাফল তো পজিটিভ হয়েছে না, গুডউইল। পজিটিভ হয়েছে। তাহলে আমরা জি এটার স্যার। নাম লিখলো হলো গুডউইল। লেখেন আপনারা, প্রথমে আমরা ইনভেস্টমেন্ট কস্ট লিখবো, ফেস ভ্যালুটা লিখবো, তারপর W3তে যদি লস হয় তাহলে যোগ করব, আর লাভ হলে এখানে বিয়োগ করব। বিয়োগ করে যে ফলাফলটা আসবে, এই ফলাফলটা যদি আমাদের ব্র্যাকেটের মধ্যে আসে তাহলে আমরা এর নাম লিখবো ক্যাপিটাল রিজার্ভ। আর ব্র্যাকেট ছাড়া যদি আসে তাহলে এর নাম লিখবো হলো গুডউইল। গুডউইল। তুলতে পারছেন? জি স্যার। সবাই কি তুলতে পারছেন নাকি বলেন, নাহলে সময় দিই কিছুক্ষণ। হ্যালো। জি স্যার, তুলছি। আচ্ছা, 7 নম্বর ওয়ার্কিং, ওয়ার্কিং 7-এ আমাদের কি বলছে, ক্যালকুলেশন অফ অ্যাডজাস্টেড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এইচ লিমিটেড। অ্যাডজাস্টেড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, তাহলে এইচ লিমিটেডে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে একটা আছে, দেখেন এই যে এইচ লিমিটেডের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট যেটা আছে এইটা নিয়ে যেতে হবে 7 নম্বর ওয়ার্কিং এ, প্রথমে এটা বসাইতে হবে। এটার নাম লিখতে হবে ব্যালান্স অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। তাহলে W7-এ এটা দিয়ে শুরু করতে হবে। দেখো এই যে W7 লিখবো আমরা ক্যালকুলেশন অফ অ্যাডজাস্টেড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অফ এইচ লিমিটেড। লিখে আমরা লিখবো ব্যালান্স অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। ব্যালান্স অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কোথায় থেকে, যে রেয়ামিল হতে
রেয়া মিল হতে সরাসরি বসাবো। রেয়া মিল থেকে কি করব আমরা? রেয়া মিলে আমাদের দেওয়াই থাকবে এটা। তাহলে রেয়া মিলে দেওয়া থাকবে, রেয়া মিল হতে আমরা সরাসরি বসা দিব 10,000 টাকা। তারপরে আমরা কি করব? আনরিয়ালাইজ প্রফিট। আনরিয়ালাইজ প্রফিট ওই যে 2500 টাকার কথা বলছিল, দেখেন আনরিয়ালাইজ প্রফিট হচ্ছে 2500। অন কস্ট দেওয়া আছে 25%। তাহলে 2500 25%, তাহলে গুণন 25 ভাগ হচ্ছে কত? 125। 25। এইটুক আমাদের হইতো, কিন্তু আবার এই ওর সাথে বলে দিছে হাফ করতে হবে। এই জন্য আমরা হাফ করে দিব, অথবা 2 দ্বারা ভাগ করে দিব। দেখেন দেখাচ্ছি আমি আবার আনরিয়ালাইজ প্রফিটের এটা আমরা আবার দেখাচ্ছি। এই যে এখানে দেখেন 2 নম্বর সমন্বয়, দ্য ক্রেডিটর অফ এস লিমিটেড ইনক্লুডিং টাকা হলো 2500 ফর গুড পারচেস ফ্রম এস লিমিটেড এট 25% কস্ট চার্জ বাই এস লিমিটেড স্টক ইনক্লুডিং হাফ অফ দ্য গুড, হাফ, এই যে হাফ। আর এই 20% অন কস্ট, 25% অন কস্ট, এই জন্য 2500 গুণন 25 ভাগ 125। আর এই হাফ বলা না থাকলে সরাসরি যাইতো, কিন্তু হাফ বলা থাকার কারণে আমরা হাফ করে দিলাম, অথবা 2 দ্বারা ভাগ করে দিব। ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা এভাবে লিখবো, লেখেন আনরিয়ালাইজ প্রফিটটা বাদ দেন। আর এই যে W4, দেখেন এইখানে কিন্তু W4 কিন্তু যায় না, এখানে কিন্তু W3 আছে। আর এই যে এখানে আবার W4, এই যে W4 হচ্ছে রেভিনিউ প্রফিট বের হয়েছিল এইচ এর, রেভিনিউ প্রফিটটা আমরা 7 নম্বর ওয়ার্কিং এ নিয়ে যাবো। তাহলে 4 নম্বর ওয়ার্কিং এ যেটা বের হয়েছে, 4 নম্বর ওয়ার্কিংটা আমাদের 4 নম্বর ওয়ার্কিংটা কোথায় যাবে? 4 নম্বর ওয়ার্কিংটা হলো আমাদের 5 নম্বর ওয়ার্কিং এ যাবে, আর হচ্ছে একদম 8 নম্বর ওয়ার্কিং এ যাবে। এভাবে আমাদের 7টা ওয়ার্কিং করতে হবে, তারপরে ব্যালেন্স শিট করতে হবে। তাহলে ওয়ার্কিং গুলো কি আপনাদের শেষ হয়েছে? না স্যার, দাঁড়ান। আচ্ছা, শেষ করেন। শেষ করার পরে একটা এই যে এইভাবে সুন্দর করে একটা ব্যালেন্স শিটের কোড টানা।